আপনাদের একজন জুলাই আহত যোদ্ধা। উনি তার চোখের চিকিৎসার ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ আমার চোখ দেখাতে গিয়ে এক চোখ থেকে একটা পাথর এরকম বের করে টেবিলের উপর রেখে দিলেন। বললেন যে, মাসুদ ভাই, আপনারা তো কত কথাই বলেন, আমার এই একটা চোখে দেখতে পাই, আর এই চোখটা আসলে একটা আর্টিফিশিয়াল পাথর দিয়ে এটাকে আমি এভাবে সাজিয়ে রেখেছি। আমার বয়স এখন মাত্র 22 বছর। আমি খুব লজ্জিত হই যখন আমরা রাস্তায় খুব উঁচা গলায় কথা বলি। আমি আমাকে রাজনৈতিক কর্মী হিসেবে ধিক্কার জানাই যখন আমরা এই সমস্ত ভাইদের চিকিৎসা নিশ্চিত করতে পারি না। তখন আমরা এই স্লোগান উল্টে দিতে ইচ্ছা করে। বিশ্বাস করেন, আপনাদের সাথেই তো স্লোগান ধরেছিলাম, জনতা না ক্ষমতা, আর এখন উল্টে দিতে ইচ্ছা করে ক্ষমতা ক্ষমতা। কোথায় আমাদের জনতা? রাজপথ না দালালি? এখন তো আমরা দালালিতে লিপ্ত হয়ে যাচ্ছি কেউ কেউ। আমাদের ক্ষমতা দরকার। ঘৃণা ভরে এসব কিছু আমরা প্রত্যাখ্যান করতে চাই। আমাদের শহীদ আনাসের নানা এখানে আছে। যখন সেনাপ্রধান বক্তব্য দিবেন বলেন, যখন সেনাপ্রধান রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছেন বলেন, আমার কাছে যখন সাংবাদিক একের পর এক ফোন করছেন, আমিরে জামাত কোথায়, তাকে দরকার, তাকে ছাড়া মিটিং শেষ করা যাচ্ছে না, মিটিং শুরু করা যাচ্ছে না। আমি বললাম, ওনাকে কি জন্য খুঁজছেন? ওনাকে ক্রস ফায়ার করবেন? ওনাকে গুলি করে ওনাকেও কি নিয়ে হত্যা করবেন? বলছে, না ভাই, মিটিং ডাকা হয়েছে কেন আপনারা জানেন না যে সব ঠিক হয়ে গেছে? আমি বললাম, যখন ঠিক হয়ে গেছেন বলতেন, তখন চানখার পোলে আমাদের ভাইদের সামনে 4 জন শহীদের ডেড বডি পড়ে আছে। কি বলেন এগুলো? বলছে, না ভাই, ঠিক হয়ে গেছে সব, হাসিনা নাই, চলে গেছে। আমি বললাম, যখন চলে গেছে এই মেসেজ কি আছে পুলিশের কাছে? এই যে একটু আগে আমাদের ভাই আইনজীবী বললেন, কি সহযোগিতা পাবে? আমরা দোষর মুক্ত করতে পারি নাই, দেশটাকে আমরা দোষর মুক্ত একটা বাংলাদেশ করতে পারি না। এখনো যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা 400 জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয়, সেই সরকার, সেই প্রশাসনের কাছে আপনি কি বিচার দাবি করবেন? এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও দায়ী। আমরা আমাদের এই সমস্ত শহীদদের পাশে দাঁড়ালে, আমরা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি, তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি, কখন সংসদ ভবনে গিয়ে আমরা ক্ষমতাটা দখল করব। প্রতারক আমি, বেঈমান, বিশ্বাসঘাতক। এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি। আহত পঙ্গুত্বদের কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি এটা ঘৃণা করে আমাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমাদের আহত পঙ্গুত্বরা বলেছে, কি বলেন আপনারা এসব? একটা খাম দিয়ে আমাদেরকে আপনারা কিনতে চান, তাহলে আমরা জীবন বাজি রেখেছিলাম কেন? কিন্তু আমি খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করি, কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কথা বিক্রি করা হচ্ছে, কথা কেনা হচ্ছে। আপনাকে একটা খাম দিলাম, আপনি আমার পক্ষে 2 মিনিট কথা বলে চলে যান, শেষ, আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ওই খাম পেয়ে আমাদের এই জুলাই যোদ্ধার, আমাদের শহীদ পরিবারের লোকেরা ঘৃণা ভরে খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে, যদি খামই চাইতাম তাহলে আপনারা সংসদে না, আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল, আমরা তা প্রত্যাখ্যান করেছি, এই খামের জন্য আমরা বিপদ করি না। দিস ইজ সিনারিও। আমাদের দেশে বিচার পাইতে হলে, যে বলে না, আমাদের দেশে বিচার পাইতে হলে আপনাকে ভাইরাল হইতে হবে। আমি প্রসিকিউটরে 2 এক সময় টুকটাক একটু যোগাযোগ করতে হয়, কথা বলতে হয় মাঝে মধ্যে। একদম মানে শহীদ পরিবার এসে বলে যে, ভাই, আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকার কোনো খবরই নেই, যে নাম দিয়েছি সে নামের সাথে কোনো মিলে নাই। যোগাযোগ করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন 2টো প্রসিকিউটর, আমাদের 2টো ট্রাইব্যুনাল চলতেছে। কেন? অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে, এত কিছু তারা করতে পারেন, তাহলে 2টো ট্রাইব্যুনাল আজকে 1 বছর পার হতে যাচ্ছে, আর মাত্র কয়েকদিন পরে এই ট্রাইব্যুনাল আমরা 20টা ট্রাইব্যুনাল করতে পারলাম না কেন? কেন 17 জন নিয়োগ? আমাদের আইনজীবীদের এমন কি অভাব পড়েছে, দেশপ্রেমিক আইনজীবী কি নাই? আমরা 50 জন, 100 জন, 150 জন, 117 জন আইনজীবী আমরা কেন নিয়োগ দিতে পারলাম না? পারি নাই। আমাদের আন্তরিকতা, দরদ এবং ভালোবাসা, দেশপ্রেম, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেই জায়গায় আমারও দায়বদ্ধতা আছে। কারণ কি জানেন? শুধু অন্তর্বর্তী সরকার নয়, অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু চাপ দিচ্ছি
আমাকে মাফ করবেন, শুধু চাপ দিচ্ছে। আমি কাউকে কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন, দেশে মিটিং করেন, বিদেশে মিটিং করেন, শুধু একটা নির্বাচনের জন্য। বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে। চিকিৎসার জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্রে দেখি নাই। আপনারা দেখে থাকলে আমাকে হেল্প করেন প্লিজ। আমি আজকে এখানে যারা আছে, অডিয়েন্সে যারা আছে, তাদের কথা শোনেন। আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলি বলেছে আপনাকে বিচারের ডেডলাইন দিতে হবে। আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে, নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যোদ্ধার শহীদ পরিবার ঘৃণা করে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। ইতিমধ্যে আসামি কাঠ করে দাঁড় করে দেওয়া হয়েছে। আমাকে নির্বাচন বিলম্বিত করছে। কেন বিলম্বিত করছি? আমরা বিচার চাচ্ছি, বিচারের নামে আমরা টালবাহানা করছি। আমরা সংস্কার চাচ্ছি, আমরা সংস্কারের নামে নাকি টালবাহানা করছি। আমি আজকে সেই জবাবই এই অডিয়েন্সের কাছে দিয়ে যাই, আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি। আমিরে জামাত অসুস্থ। সর্বশেষ 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিনি যে কয়েকটি কথা বলতে বলতে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন, আবার পড়ে গিয়েছেন, আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো একটাও জামাত ইসলামের কথা না, সেই কথাগুলো আপনাদের কথা, সেই কথাগুলো শহীদদের পরিবারের কথা, সেই কথাগুলো জুলাই যোদ্ধাদের কথা, সেই কথাগুলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকারী আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার কথা তিনি বলেছেন। আপনাদেরকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, তার অপারেশন সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে আবার ফিরে এসে আপনাদের এই আন্দোলনে তিনি সামিল হবেন।